নমস্কার। গল্পকথক রীতি শর্ট স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি রীতি চলে এসেছি আবার একটা নতুন গল্প নিয়ে আপনাদের কাছে। প্রত্যেকদিন যেরকম আপনারা গল্পের শেষে একটা করে কমেন্ট লেখেন, আজকেও কিন্তু লিখবেন। আমি চেষ্টা করব সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার। যারা নতুন এসেছেন, গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করলে তবেই গ্রো করবেন। তো চলুন শুরু করি আজকের গল্প। নমস্কার, গল্পকথক রীতি শর্ট স্টোরি চ্যানেলে আমি রীতি আজকে আপনাদের পাঠ করে শোনাব শ্রী গজেন্দ্র কুমার মিত্রের লেখা বিধাতার পরিহাস। রুমনির জীবনের খাত স্বচ্ছন্দ গতিতেই বয়ে চলার কথা। বাবা মার দুটি মাত্র সন্তান, একটি ছেলে একটি মেয়ে। বাবা শিক্ষিত, মাও কিছুটা। ছেলে মেয়েদের তারা যথাসাধ্য শিক্ষিত করার চেষ্টা করেছেন, শিক্ষিত হয়েছেও তারা। রুমনি বিএ পাশ করেছে, এমএ পড়বে এই কথাটাই সবাই জানে। অকস্মাৎ কি একটা হয়ে গেল, জীবনটা যেন তছনছ হয়ে গেল। শুধু রুমনির নয়, বাবা মায়েরও। বাবার সময় কম, ছেলে বাইরে থাকে, বাজার হাট, ট্যাক্স, খাজনা জমা দেওয়া, মায়ের প্লাম্বার ডেকে জলের কল পরিষ্কার করা, সব তো ওকেই করতে হতো। হাসি মুখেই করত রুমনি, কতকটা স্বেচ্ছাতেই, নইলে বাবার ওপর বড্ড চাপ পড়ে। সুখের সংসার, ছোট্ট বাড়ি, ছোট্ট পরিবার, সবাই ভদ্র শান্ত। এমনই বাজারে যেতে যেতেই ছেলেটিকে নজরে পড়ে। নাম তার দীপেন। যে দোকান থেকে ওয়ার, পর্দা ইত্যাদি কাপড় কিনত, সেইখানেই দীপেন কাজ করত। খুব একটা সুন্দর কি সুপুরুষ নয়, সুগঠিত দেহ, মুখের ভাবটি বড় ভালো। সবচেয়ে যেটা আকর্ষক সেটা হলো চোখ দুটো। দৃষ্টি চপল বা চঞ্চল নয়, রমণী ধরা ফাঁদ নয়। আয়ত চোখে শান্ত দৃষ্টি, গভীরই বলা চলে। প্রগল্ভ নয় আদৌ, মিতবাক, স্বল্পভাষী। ভদ্র ব্যবহার, তবে তা দেখাবার জন্য ব্যগ্রও নয়। ক্রমে শুনল রুমনি দীপেন লেখাপড়া করেছিল, কলেজেও ঢুকেছিল, কিন্তু অর্থাভাবে বেশি দূর এগোতে পারেনি। ভালো চাকরিও পায়নি। তাই দুই ভাই এই ধরনের রাস্তার ধারের দোকানে সামান্য কাজ করে, খুবই দরিদ্র। এই কথা দোকানের মালিকও বলেছেন, ছেলেটিও বলেছে। বারবার বলেছে, রুমনির চিত্ত জয় করার কোনো চেষ্টাই করেনি, বরং আতঙ্কিত হয়েছে। অতি দরিদ্র আমরা, সে আপনি ভাবতেও পারবেন না, এরকম আকুলভাবেই বলেছে। কিন্তু রুমনির জেদও বেড়েছে। সে এতদিনের আশ্রয়, বাবা মায়ের স্নেহ উপেক্ষা করে ওদের বাড়ি গিয়ে হাজির হয়েছে এক বস্ত্রে। বিয়েও হয়েছে একটা, কিন্তু ঝোঁকের মুখে দৈহিক আকর্ষণের প্রবল আবেগে কোনো কথা ভাবেনি। ভুল ভাঙতে অবশ্য দেরি হয়নি, তবু প্রাণপণেই দাঁতে দাঁত দিয়ে সহ্য করেছে। ওপারে যাবার পথ বন্ধ করে, যাকে বলে এদিকের নৌকো ডুবিয়ে দিয়ে যাওয়া, তাই তো করে এসেছে সে। সেটা জানে বলেই ওই বিভৎস দারিদ্র্য সে সহ্য করেছে। 1 বছর ছিল, আর পারল না। ফিরে এসে মায়ের পায়ে আছড়ে পড়ল। মা তো আশ্রয় দেবেনি, বাবাও তাড়িয়ে দিতে পারলেন না। কিন্তু চরম অস্ত্রটি হানলেন 2 দিন পরে। বললেন, হতভাগী, নিজের জীবনটা তো নষ্ট করলই, সেই ছেলেটার জীবনও নষ্ট করে দিল। সে সেই রাত্রেই বাড়ি ছেড়ে চলে গেছে। কোথায় গেছে তা কেউ জানে না। কে জানে আত্মহত্যা করলো না কি করলো। ওর মালিক বারবার শোনালেন, বড় ভালো ছিল ছেলে, বড় ভদ্র, বিশ্বাসী। সে প্রাণপণেই চেষ্টা করেছিল আপনার মেয়ে না এই দুর্গতিতে পড়ে। তা আপনার মেয়েই তো জেদ ধরল। ওরা কি এই ঘরে থাকতে পারে? মিছিমিছি অত ভালো ছেলেটার জীবনটা নষ্ট হয়ে গেল, ওদের ফ্যামিলিও নষ্ট হলো। মা আছেন, আজকে তিনি কান্নাকাটি করছেন। বাবা মা আশ্রয় দিলেন বই কি, না দিয়ে উপায় কি। কিন্তু রুমনি প্রতিদিন প্রতি পদে অনুভব করতে লাগল, কন্যা স্নেহের সে উত্তাপ আর বিন্দুমাত্র নেই। বাবা তো বটেই, মনে হতে লাগল মা আর তার মধ্যেও যেন একটা সূক্ষ্ম ব্যবধান রচিত হয়েছে।
আর শুধু কি তাই, রুমনির মনে হয় পাড়া প্রতিবেশী এমনকি বাজারের লোকগুলো পর্যন্ত ওকে অবজ্ঞার চোখে দেখে, টিটকিরি দেয়। তবে কাল বড় চিকিৎসক, ধীরে ধীরে সবই সয়ে যায়, প্রতিবেশীরাও অভ্যস্ত হয়ে যায়। তবু এখানে থাকা চলবে না, এইটাই অহরহ ভাবে রুমনি। কোনো একটা নিজস্ব ব্যবস্থা করে নিতে হবে। সে এমএ পাশের চেষ্টা না করে স্পোকেন ইংলিশ শিখতে শুরু করলো। সেই সঙ্গে শর্ট হ্যান্ড আর টাইপরাইটিংও শিখল। তাড়াতাড়ি সে শিখেও নিল, আর তারপর একটা চাকরিও পেয়ে গেল। সাধারণ একটা বেসরকারি ফার্মে রুমনি চাকরি পেল। তবু মাইনে যা, তাতে একা কোনো হস্টেলে থাকা যায়। কিন্তু তা হলো না। হঠাৎই মা মারা গেলেন। বাবাকে ছেড়ে তো যাওয়া যায় না। দাদা চাকরি পেয়েছে বোম্বেতে, ওখানেই বিয়ে করবে এমনই জনশ্রুতি। বাবা বললেন, তুই এমএটা দে, প্রাইভেটে দে, ফার্স্ট ক্লাস পাবি না সবাই বলে, তবু ডিগ্রিটা তো থাকবে। রুমনি বাবার কথা মেনে নিল। এতে যদি বাবার মনের কাছে আসতে পারে তবু। আর সর্বদা ব্যস্ত থাকতেই তো চায় সে। সময়ের সঙ্গে সঙ্গে সেই দুঃসহ জীবনের স্মৃতি মনের প্রান্তদেশে চলে গিয়ে একটা আবছা ধূসরতায় পরিণত হয়েছে। আর ঠিক সেই সঙ্গেই যেন ধীরে ধীরে সেই ভদ্র, শান্ত, স্বল্পবাক মানুষটির মূর্তি বাস্তবে কল্পনায় মিশে ক্রমশ উজ্জ্বলতর হয়ে উঠেছে। সেই আশ্চর্য সুন্দর চোখ দুটি অপরিমেয় আকর্ষণ, সেইটাই যেন ঠেলে সরিয়ে দিতে চায় সে। এমএ পরীক্ষা শেষ হবার জন্যই বোধহয় রুমনির বাবা অপেক্ষা করছিলেন। পরীক্ষাও শেষ, তিনিও হঠাৎ মারা গেলেন। দাদা এখানে থাকবে না, একা ঘর সংসার নিয়ে থাকতে সে পারবে না। ইতিমধ্যেই একটা ভালো আপিসে স্টেনোগ্রাফার নয়, সেক্রেটারির কাজ সে পেয়ে গেল। বড় আপিস, ম্যানেজিং ডিরেক্টর বাঙালি, ব্যবহারও ভালো। রুমনি যথাসম্ভব আসবাবপত্র একটা ঘরে পুড়ে বাকিটা ভাড়া দিয়ে একটা ওয়ার্কিং গার্লস হস্টেলে উঠল। শান্তি না পাক, মুক্তি তো পেল। নতুন সেক্রেটারি কেমন কাজ করবে সে বিষয়ে ম্যানেজিং ডিরেক্টর অম্বরীশ বাবুর একটু সংশয় ছিল, কিন্তু তিনি মাসখানেক দেখেই নিশ্চিন্ত হলেন। আগের সেক্রেটারির চেয়ে অনেক ভালো। ফাইলিং নিখুঁত, সব ফাইলই নখদর্পণে থাকে। কোনটা জানতে চান সাহেব তা চোখের পাতা পড়ায় বুঝে নেয়। বিলিতি বই পড়ে দেখেছে। যথাসময়ে চা কফি করে দেওয়ার বড় সাহেবকে সেক্রেটারির কাজের মধ্যেই পড়ে। সেই সাহেবকে বলে একটা হিটার ও চা কফির ব্যবস্থা করে নিয়েছে। কখন কি দরকার তা বলতেও হয় না, রুমনি আগেই করে এনে দেয়। অম্বরীশ বলেন, তুমি আমাকে বাঁচালে। ওই বেয়ারাটা যে কোথা থেকে চা নিয়ে আসতো, একেবারে অখাদ্য। ফলে মাইনে বাড়তে দেরি হয় না। মাইনে বাড়ানোর সীমা বেশি লঙ্ঘন করা যায় না, কিন্তু বিভিন্ন ভাতার ব্যবস্থা করা যায়। আর অম্বরীশ সেই পথই ধরেন। সচ্ছলতা আসে, সেই সঙ্গে কেবলই মনে হয় স্বল্পবাক, ভদ্র, শান্ত সেই মানুষটার কথা। দারিদ্র্য কমানোর এই পথটার কথা যদি আগে সে ভাবত। অম্বরীশ যে এই সেক্রেটারির প্রতি আকৃষ্ট হয়েছেন সেই বিষয়ে আপিসের কারোর সংশয় নেই, সেটা রুমনিও বোঝে। ওকে দেখলেই অম্বরীশের মুখের চেহারা স্নিগ্ধ হয়ে আসে, কখনো বা উজ্জ্বল হয়ে ওঠে। কিন্তু তিনি অতিশয় ভদ্র, কোমল ব্যবহার, কখনো কখনো কিছু সন্তর্পণ উপহার, যা কোনো বিশেষ অর্থ বহন করে না, এছাড়া কোনো আতিশয্য বা অন্তরঙ্গতার চেষ্টা করেন না। তবে ইদানিং পারিবারিক প্রসঙ্গ এসে যায় কথাবার্তায়। স্ত্রীর শরীর আদৌ ভালো নয়, দীর্ঘকাল কোনো সন্তানাদি হয়নি। এখন পরপর 2টি সন্তান হবার পর আরও ভেঙে পড়েছে, এবং সেজন্য এখন স্বামীকেই দায়ী করেন তার স্ত্রী। তার মতে স্বামী যদি ব্যবসা নিয়ে এমনভাবে দিনরাত না কাটাতেন তাহলে তার শরীর এত ভেঙে পড়ত না। ওর নাকি বিয়ে করাই উচিত হয়নি, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কথা। মধ্যে মধ্যে রুমনির সামনেই কপালে হাত দেন, বলেন, সত্যি হয়তো আমার বিয়ে করাই উচিত হয়নি। জানো রুমনি, আমি কয়েকবারই বাইরে গেছি, ইউরোপ তো বটেই, আমেরিকাতেও গেছি।
সেখানকার ব্যবসাদাররা আরও বেশি ডুবে থাকেন কাজের মধ্যে, কিন্তু তাদের স্ত্রীরা এত নিঃসঙ্গতা বোধ করেন না। অন্য পুরুষকে নিয়ে রাত কাটানো তাদের অভ্যাসে দাঁড়িয়ে গেছে, আর স্বামীরাও অত মাইন্ড করে না। রুমনি এই কাজে যোগ দেবার বছর 3 পরেই অম্বরীশের স্ত্রী মারা গেলেন। বিব্রত হয়ে পড়লেন অম্বরীশ তার সন্তান দুটিকে নিয়ে। একটি শিক্ষিত সিস্টার নিয়ে এলেন এক মিশনারি প্রতিষ্ঠান থেকে, কিন্তু তাতে ওর সন্তানরাও যেন ক্রমশ পর হয়ে যাচ্ছে মনে হয়। এক আধ দিন সঙ্গে করে তাদের আপিসেও নিয়ে আসেন। রুমনি তাদের মনোরঞ্জন করার আপ্রাণ চেষ্টা করে, তারাও খুশি হয়। অম্বরীশ স্ত্রীসাতুর দৃষ্টিতেই চেয়ে থাকেন রুমনির দিকে। শেষে প্রায় বছরখানেক কাটবার পর আর থাকতে পারেন না অম্বরীশ। প্রস্তাবটা করেই ফেলেন, তুমি তো দীর্ঘকাল একা কাটাচ্ছ, আমাকে বিয়ে করো না রুমনি। আমি কথা দিচ্ছি, সাহচর্য ছাড়া আর কিছু চাইব না। যদি আমার সঙ্গে দৈহিক সম্পর্ক তোমার অরুচিকর মনে হয়, আমি কোনো কারণেই সীমা লঙ্ঘন করব না। একটু সাংসারিক শান্তি, একটু তোমার সাহচর্যের জন্য মনটা হাহাকার করছে। প্রথম দিন রুমনি হ্যাঁ না কিছুই বলেনি। হ্যাঁ, অম্বরীশ সম্বন্ধে তারও একটু দুর্বলতা এসেছে বই কি, কিন্তু সেই যে মুখটা, সেই দুটো চোখ। অম্বরীশ উত্তরের জন্য পীড়াপিড়ি করেননি, এমনকি আর সেই প্রসঙ্গও তোলেননি। দিন 7 পরে নিজের কথাটাই পারে রুমনি। বলে, আপনার মতো এত ভদ্রভাবে কেউ এই প্রস্তাব আজ পর্যন্ত তোলেনি। হ্যাঁ, প্রস্তাব অনেকভাবে আগেও এসেছে আমার কাছে, সে কেবলই আসঙ্গ লিপ্সা। জাগে, কিন্তু একটা বাধা আছে। এই বলে সে ওর প্রথম বিবাহের ইতিহাসটা খুলে বলে। সেই বিচারের যে কোনো দোষ ছিল না, আর রুমনিই বলতে গেলে তার জীবনটা নষ্ট করে দিয়েছে, হয়তো সে আত্মহত্যাই করেছে। সব কিছুই সে খুলে বলে। তারপর অম্বরীশকে জিজ্ঞেস করে, আচ্ছা, সেক্ষেত্রে কি আমার সুখী হওয়ার কোনো অধিকার আছে? তাছাড়া আমার তো একটা বিয়ে হয়েছিল। স্থির হয়ে বসে সব শুনে অম্বরীশ বললেন, তুমি একেবারে তাদের বাড়িতে গিয়ে পড়েছিলে, তাই নিজেদের ভদ্রতা রাখতেই একটা অনুষ্ঠান তারা করেছিলেন। ওটা যা বর্ণনা দিলে, হিন্দু বিবাহটাও তো সম্পূর্ণ হয়নি, আর তোমরা রেজিস্ট্রিও তো করনি, সুতরাং ওতে আইনে কিছু আটকাবে না। তাছাড়া এই দীর্ঘকাল কোনো খবর পাওনি যখন, তখন তো বুঝতেই হবে যে তিনি মারাই গেছেন বা অন্যত্র অন্যভাবে জীবনযাপন করছেন। তুমি যদি দয়া করে আমার ঘরে আসো, আমি রীতিমতো রেজিস্ট্রি বিয়ে করব, এবং তোমার জন্যে সে তখনই ভবিষ্যতের মতন একটা প্রভিশন করে দেব। না না, ওইটার দরকার নেই। যা টাকা আমার আছে তাতে হয়তো কাটাতে পারবো, আর আপিসের মাইনে পেলেই চলবে। যদি আসি আপনার জন্যই আসব, টাকা সম্পত্তি মেয়েদেরই থাক। অম্বরীশ হাসলেন, বললেন, এই জন্যই তোমার কথা ভাবা দরকার। মেয়েরা তো নিতান্তই ছোট, ওরা কি বুঝবে বলো? যদি আমি হঠাৎ করে চলে যাই, 5 ভূতে লুটে পুটে খাবে, আর আমার মেয়েগুলোও পথে বসবে। যাগে, সে কথা এখন থাক, আগে তুমি ঘরে তো এসো। বিয়ে হলো রেজিস্ট্রি করেই, অনাড়ম্বরে। অন্তরঙ্গ বন্ধু ছাড়া কাউকেই বলা হয়নি, তবে কর্মচারীরা জানলেন বই কি। তা নিয়ে যথারীতি কিছু টিটকিরিও দিলেন কেউ কেউ। প্রায় বিয়ের সঙ্গে সঙ্গেই অম্বরীশ একটা ট্রাস্ট ডিড করে ফেললেন। স্ত্রীর 1/3, বাকি 2 মেয়ের, কিন্তু ট্রাস্টই থাকবেন ওর এই স্ত্রী। রুমনি বললে, এত তাড়াতাড়ি হাঁকড় পাকড় করছেন কেন? আমি যদি থাকি মেয়েদের প্রাপ্য তারাই পাবে। সে কথার উত্তর না দিয়ে অম্বরীশ বললেন, তুমি কি আমাকে এখনো আপনি আজ্ঞে করবে? তুমি বলবে না? বলবো, একটু সময় লাগবে বই কি। হ্যাবিটস ডাই হার্ড। এক ঘরে এক খাটেই শোয়া, 2 রকম ব্যবস্থা করে লাভ নেই। সে এক রকমের ন্যাকামি। অম্বরীশ সম্বন্ধে দুর্বলতা আছে তা সে মনে মনে স্বীকার করতে বাধ্য। তবু সেই একটা শ্যামল দেহের আলিঙ্গন, আয়ত চোখের শান্ত সুগভীর দৃষ্টি আজও
যেন ভুলতে পারে না রুমনি। মনে হয় তার প্রতি অবিচার করা হচ্ছে। মনে হয় বুঝি আজও সেই লোকটি সম্বন্ধে আসক্তি যায়নি। তবু এই লোকটির স্নেহ ভালোবাসা, পরবর্তীকালের আকুল তৃষ্ণা, এও তো অস্বীকার করার উপায় নেই। এ যেন সেই চারুবাবুর দোটানা গল্পের নায়িকা হয়ে যাচ্ছে রুমনি। একজনের জন্য একাদশী করে আর একজনের জন্য সিঁথিতে সিঁদুর দেয়। প্রথম যখন গল্পটা পড়ে হঠাৎই হাতে এসে গিয়েছিল, তখনই মনে হয়েছিল অবাস্তব, আর এখন ততটা অবাস্তব লাগছে না। কিন্তু বিধাতার লিখন, সুখ রুমনির কপালে তিনি লেখেননি। তাকে নিয়ে ঠাট্টা তামাশা করেছেন মাত্র। 1 বছরও গেল না, হঠাৎই ম্যাসিভ হার্ট অ্যাটাক হলো অম্বরীশের। শেষ কথা পর্যন্ত একটা বলে গেলেন না। সেবা করার, বাঁচাবার চেষ্টা করার মতো এক মুহূর্তও পাওয়া গেল না। আবারও সে নিঃসঙ্গতা। মেয়ে দুটো ওর খুব অনুগত হয়ে গেছে এই পর্যন্ত। তাদেরই সম্পত্তি আগলায়, আপিসে গিয়ে অম্বরীশের প্রাপ্য বুঝে নেয়, মেয়েদের আরও ভালো শিক্ষার জন্য বড় মেয়ে স্কুলের শিক্ষিকা বাড়িতে আনায়, বাইরে কোনো কোচিংয়ে দিতে চায় না। তবে এবার বুঝি তার শরীর ভাঙতে বসেছে। এত কাজ এবং এত চিন্তার বোঝা টানতে পারে না। মনে হয় সেই লোকটির কথাই। নামটা যে দীপেন তা আর তার মনে থাকে না, কিন্তু মানুষটির সেই চোখ, সেই আশ্চর্য আলিঙ্গন আজও ভুলতে পারে না। কি জানে সে বেঁচে আছে কিনা। হঠাৎই খবর পাওয়া গেল মানুষটি বেঁচে আছে, এবং মানুষটি নিজেই এসে হাজির হলো। এখন সব কাজ করে উঠতে পারে না রুমনি, তাই সেও একজন সেক্রেটারি রেখেছে। এবং সেই মেয়েটি খবর দিলে, ভদ্রলোক বলেছেন কাপড়ের দোকানের বন্ধু বললেই চিনতে পারবেন। খুব সম্ভ্রান্ত লোক বলে মনে হয়, দামি পোশাক পরেন, বেশ সুপুরুষ। রুমনি আর বলতে দিল না তাকে। ছুটতে ছুটতে নিচে নেমে এলো, আর সেইখানেই চলনের ওপরেই তুমি বলে ওর পায়ে লুটিয়ে পড়ল একেবারে, এবং তারপরেই অজ্ঞান হয়ে গেল। আর কি, ডাক্তার, নার্স, হুলুস্থুলু কাণ্ড। অনেকে সন্দেহের চোখে দেখতে লাগলো দীপেনকে। দীপেন বিচলিত হলো না, চুপ করে একপাশে বসে রইল, সেই শান্ত গভীর দৃষ্টি। ডাক্তার চেনা লোক, তিনি ভ্রু কুঁচকে বললেন, আপনি ওর কেউ হন নাকি? আমি ওর স্বামী। এইটুকু বলেই দীপেন চুপ করে গেল। জ্ঞান হলো বই কি, কিন্তু জ্ঞান হওয়া মাত্র সে বলল, তিনি? কই তিনি? হ্যাঁ, আমার স্বামী। এই যে আমি তোমাকে নিয়ে যেতে এসেছি রুমনি। বড় দেরি করে ফেললে গো। তোমার যোগ্য বাসস্থান করতে পেরেই এসেছি, কিন্তু খবর পেতেই যে বড্ড দেরি হয়ে গেল, কেউ বলতে পারল না। আজই দৈবাত তোমার নামের ট্যাবলেটটা চোখে পড়ল। তবে অস্থির হয়েও না, তোমাকে আমি নিয়েই যাব। ডাক্তার নিষেধ করতে যান, কিন্তু রুমনি শোনে না। বলে, আমি আর কি যেতে পারবো? অনেক বন্ধনে জড়িয়ে পড়েছি। সে কথা থাক, আমার শরীরও যে আর বইছে না। তুমি বরং থাকো। একটু সামলে নিতে পারলে এই বিপুল বোঝা, ওই দুটো মেয়ে, সব তোমার হাতে ছেড়ে দিয়ে আমি নিশ্চিন্ত হব। তুমি আমার সব অপরাধ ক্ষমা করবে, তা আমি জানি। যদি কটা দিনও বাঁচি, শুধু আমার চোখের জলে তোমার পা দুটো ধুইয়ে দিয়ে নিজের দুষ্কর্মের বোঝা হালকা করব। তুমি যেও না লক্ষ্মীটি, আমাকে একটু প্রায়শ্চিত্ত করতে দাও। ওসব থাক রুনু, তুমি শান্ত হও। যা হয়েছে তার জন্য আমিও দায়ী, অর্ধেকেরও বেশি। শুধু তুমি এখন চেষ্টা করো আমার নাগপুরের বাড়িতে গিয়ে পৌঁছনোর। এখন ঘুমোও দেখি। সে দুহাতে রুমনির চোখের পাতা বুজিয়ে দিল। রুমনি ম্লান হেসে ওর হাতটা চেপে রাখে চোখের ওপরে, শুধু আস্তে আস্তে বলে, ঈশ্বর যদি পাইয়েই দিলেন, একটু সময় দিলেন না কেন? আজকের গল্প এখানেই শেষ করলাম। আজকের গল্প আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে। যারা নতুন এসেছেন
গল্প পাঠ ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। নতুন গল্প নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।